আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং তার ইমিডিয়েট ফ্যামিলি তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারা যারা আমাকে ফলো করেন কিংবা আমার এই মনোলগ শোনেন তাদের কারো কারো স্মরণ থাকবার কথা বা অনেকেরই স্মরণ থাকবার কথা যে ৭ই জানুয়ারির নির্বাচনের পরে বা আগেও আমি এরকম একটা ধারণা দিয়েছিলাম যে যেভাবেই বলেন না কেন, যেভাবেই দেখেন না কেন, যুক্তরাষ্ট্রই তার অবস্থান থেকে সরে যাবার কোনো সুযোগ নেই। তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, সময় নিয়ে কাজগুলো বাস্তবায়ন করে, একটা পলিসি করতে তাদের সময় লাগে, সেটা ইমপ্লিমেন্টেশনে সময় লাগে, এবং সেটা যদি সেখান থেকে তাদের সরে যেতে হয়, উইথড্র করতে হয়, সেটাতেও যথেষ্ট পরিমাণে সময় লাগে। কারো কারো স্মরণ থাকবার কথা যে মিস্টার ডোনাল্ড লু মাত্র কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট। আমি আরও মাস ২-৩ আগে বলেছিলাম যে তিনি খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। আমি এটাও বলেছিলাম যে যারা মনে করছেন যুক্তরাষ্ট্র আর কিছুই করবে না, একেবারে হাত গুটিয়ে বসে গেছে বা গা ঢাকা দিয়েছে অন্য কারো প্রিয়ভাবে, আমি বলেছিলাম আপনাদের স্মরণ থাকবার কথা যে তারা একটা ট্যারোটা ডিস্ট্রিক্ট পদ্ধতি নিয়েছে। বাংলাদেশ একটা বড় দেশ, বাংলাদেশের জনগণ বিপদে পড়ুক, ক্ষতিগ্রস্ত, সেটা তারা চায় না, কিন্তু তাদের নিজস্ব স্বার্থ আছে, নিজস্ব চাওয়া আছে, এবং যেই চাওয়ার সঙ্গে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা মিলে গেছে বলেই বাংলাদেশের তারা গত 2 বছর যথেষ্ট সমাদৃত ছিল, পপুলার ছিল। সেটা খানিকটা ডিক্লাইন করতে শুরু করেছে নির্বাচনের খানিকটা আগ সময় থেকে, এবং নির্বাচনের পরে তাদের কোনো পদক্ষেপ না দেখে। তার কিছুটা যৌক্তিক কারণ আছে, অযৌক্তিক আবেগও আছে। আমি সেই বিষয় নিয়ে হয়তো খানিকটা আলোচনা করবার চেষ্টা আজকের এই ভিডিওতেও করব। কিন্তু একথা আমি বলেছিলাম যে জুন জুলাইয়ের মধ্যে তারা কিছু কিছু পদক্ষেপ নিতে পারে। এগুলো আমার কাছে কোনো ইনফরমেশন নেই, বাট রাজনীতির ছাত্র হিসেবে, ভূ রাজনীতির একজন বিশ্লেষক হিসেবে কিংবা বলা যেতে পারে পর্যবেক্ষক হিসেবে, যেহেতু আমি এগুলো ফলো করি আমার কাজের স্বার্থেই, সেটা আমার থিঙ্ক ট্যাঙ্কের কাজ হোক কিংবা আমার টেলিভিশন শোয়ের কাজ হোক, আমি যা বুঝতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এবং এটাও এখন খানিকটা হলেও আমি দাবি করতে পারি যে এটাও খানিকটা মিলল, যে অন্তত একটা পদক্ষেপ দেখা গেল, এবং পদক্ষেপটা অনেকেই মনে করছেন এটা খুবই সামান্য পদক্ষেপ, এর কোনো গুরুত্ব নেই, ইলেকশন তো হয়ে গেছে, এই পদক্ষেপে কি হবে না হবে একথা কিন্তু কেউই বলেননি। এমনকি আমিও বলি না, যারা আমার সমালোচনা করেন তারাও খুঁজেভাবে বের করতে পারবেন না যে নির্বাচনটা হবে না। হ্যাঁ, নির্বাচন নাও হতে পারতো, অন্যভাবে হতে পারতো, সময় নিয়ে হতে পারতো, কিন্তু নির্বাচন হয়ে গেল, সব শেষ হয়ে গেল, এমনটা মনে করবার কোনো কারণ নেই। যাই হোক, আমরা জেনারেল আজিজের প্রসঙ্গে আসি। জেনারেল আজিজ বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। তার আগে তিনি বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে খুব একটা জনপ্রিয় ব্যক্তি এমনটা মনে করবার কোনো কারণ নেই, কারণ আমরাও খোঁজ খবর রাখি, আপনারাও হয়তো অনেকেই রাখেন, এবং তার সেনাপ্রধান নিয়োগটা অনেকে পছন্দ করেননি, কিন্তু তাকে করা হয়েছিল। এবং আরেকটা পারসেপশন আছে যে এটি প্রভাবশালী দেশের, আমাদের প্রতিবেশী প্রভাবশালী দেশের খানিকটা ইচ্ছেও ছিল যে তিনি সেনাপ্রধান, সেটারও একটা বাস্তবায়ন হয়েছে। এগুলো নানান সূত্রের খবর। যাই হোক, আমরা ওই প্রসঙ্গটাতে আসি, জেনারেল আজিজের প্রসঙ্গে আসি। জেনারেল আজিজকে বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে বা যুক্তরাষ্ট্রের সময় সোমবারে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এটি ঘোষণা, তাদের ওয়েবসাইটে এই ঘোষণাটি আছে, এবং পরে তাদের স্পোকসপারসন ম্যাথিউ মিলার স্টেটমেন্ট করে জানিয়েছেন যে তাদের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭,031C ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ডিপার্টমেন্ট অফ স্টেট। এবং এর ফলে মিস্টার আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন, এবং তাদের উপরে সব ধরনের নিষেধাজ্ঞা আছে, এটা বলা যেতে পারে। কি কারণে এটা করা হচ্ছে? প্রধান কারণ সেটা হচ্ছে যে দুর্নীতির অভিযোগে সম্পৃক্ততা কথা যুক্তরাষ্ট্র বলছে, এবং এটি করে তিনি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছেন,
তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন, এইসব নানা অভিযোগ ওই আলোচনার মধ্যে আছে। যেমন আছে তার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন, অন্যায্যভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করবার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন। এইসব নানা অভিযোগ আছে। কিন্তু আরেকটা সিগনিফিক্যান্ট লাইন সেখানে আছে, সেটা হচ্ছে যে তার অর্থাৎ মিস্টার আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন কি? আমি শুধু একটা উদাহরণ স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের। সেটা হচ্ছে যে 2018 নির্বাচন, যে নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন করি, অনেকেই তোলেন দেশে বিদেশে, সেই নির্বাচনের পরে তিনি বলেছিলেন যে এটি ইতিহাসের একটা সেরা নির্বাচন হয়েছে, খুবই ভালো নির্বাচন হয়েছে। সাধারণত আমরা দেখিনি কখনো সেনাপ্রধানরা নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন। ইদানিংকালে অনেকে হয়তো বলবার চেষ্টা করেন, বা সেনাবাহিনীর সদস্যরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোথাও কোথাও বলেন, কিন্তু জেনারেল আজিজই সম্ভবত কোনো সেনাপ্রধান প্রথম যিনি প্রকাশ্যে কথা বলেছেন। যারা রাজনীতিতে জড়িয়ে সামরিক শাসনের সময় করেছেন তাদের কথা আলাদা, কিন্তু একটা গণতান্ত্রিক অন্তত কথাবার্তায়, কাগজপত্রে তো গণতন্ত্র কথা আমরা বলি, সেই সময়টাতে তার এই বক্তব্য অনেকেই মনে করেন যে গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে, সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেছে, তার অন্যান্য অ্যাক্টিভিটিস তো আছেই, এবং সরকারি প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার উপর জনগণের আস্থা। সরকারি প্রতিষ্ঠান বলতে সেনাবাহিনীর উপরও আস্থা, এখানে আমি বুঝে নিয়েছি যে আস্থাটা অনেকখানি কমে গেছে তার ভূমিকার কারণে। নিঃসন্দেহে আমি বিশ্বাস করতে চাই আমাদের সেনাবাহিনীর অফিসাররা, সৈনিকরা সেই সম্মান পুনরুদ্ধার তারা যে কোনো সময় করতে পারেন কতিপয়ের জন্য। কারণ আমাদের সেনাবাহিনীর বিপদগামী সদস্যরা ইতিহাসে অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের সৈনিকরা দেশে বিদেশে এবং অফিসাররা সেই সম্মান পুনরুদ্ধার করেছেন এবং তাদের ভাবমূর্তি তারা উজ্জ্বল রাখবেন। কিন্তু মিস্টার আজিজ যেটা ক্ষুণ্ণ করেছেন এটা মানতে হবে। এর একটা সিগনিফিক্যান্ট দিক হচ্ছে, আমি মনে করি এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্তাটিও আছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং তারা কাউকেই ছাড় দেবে না। আপনাদের স্মরণ থাকবার কথা ভিসা পলিসির কথা, যেটা নির্বাচনকে সামনে রেখে দিয়েছিল, যে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা আন্ডারমাইন করবে, নির্বাচনকে আন্ডারমাইন করবেন, বাধা হয়ে দাঁড়াবেন, তাদের জন্য ভিসা পলিসি তারা ঘোষণা করেছিল। আমি সেই প্রসঙ্গে আসি, এবং পরে সেটা তারা ঘোষণা দিয়ে আরেক ঘোষণা জানিয়েছিল যে সেটা তারা কার্যকর করেছে। সো জেনারেল আজিজের এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই বার্তাটি সবার জন্য, এমনকি আমাদের সার্ভিং কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের, যে তারা দায়িত্বে থাকাকালীন হোক কিংবা দায়িত্ব থেকে গেলেও এই ধরনের ঝামেলায় তারা পড়তে পারেন, এর একটা গুরুত্ব আছে। এখানে কিন্তু শুধু যুক্তরাষ্ট্র নয়, যারা কূটনীতি নিয়ে লেখাপড়া করেন, খোঁজখবর রাখেন, তারা এটা মনে রাখবেন, যেখানে কূটনীতিতে একটা ইনফরমালি ভাষা ব্যবহার করে যে 5 আইজ। এই 5 আইজ হচ্ছে 5টি দেশ। এরা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। এরা সবাই এক পথে হাঁটে, এক সুরে কথা বলে। আপনি দেখবেন যে আমাদের 7 জানুয়ারির নির্বাচনের পরে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাদ দিয়ে যারা নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি, ইউরোপিয়ান ইউনিয়ন এরকম একটা বিবৃতি দিয়েছিল, কিন্তু এই 4টি দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তারা কিন্তু একই সুরে বিবৃতি দিয়েছিল। নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, কাজেই তাদের সেরকম কিছু আমরা দেখিনি। কাজেই এই নিষেধাজ্ঞা এই বার্তা দিচ্ছে। এবং আপনাদের খেয়াল থাকবার কথা, দুর্নীতির বিরুদ্ধে মিস্টার ডোনাল্ড লুড যখন এসেছেন তখনও তিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন, হিউম্যান রাইটস নিয়ে কথা বলেছেন, লেবার রাইটস নিয়ে কথা বলেছেন। দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে, বিশেষ করে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কমিয়ে আনার প্রক্রিয়াকে ঠিক করতে তারা সহযোগিতা করতে চান, সে কথা বলেছিলেন। এবং আপনাদের আরও স্মরণ থাকবার কথা, মিস্টার নেফিউ এসেছিলেন, তাদের স্যাংশন এক্সপার্ট, নির্বাচনের বেশ খানিকটা আগে তিনি আমাদের ফরেন সেক্রেটারি মিস্টার মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এবং তখন মিস্টার মাসুদ বিন মোমেনের কথাও এটা বোঝা গিয়েছিল যে তারা কিছু একটা পদক্ষেপ নিচ্ছে। সো আমার বার্তা, আমি অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্র শুধুমাত্র এই সেনা কর্মকর্তা নন, আরও কিছু সরকারি কর্মকর্তা, আরও কিছু বিজনেসম্যান, পলিটিশিয়ান, তাদেরকে ওয়াচ করছে এবং হয়তো কখনো না কখনো আমরা সেটা দেখতে পারবো। ভিসা পলিসির ক্ষেত্রে অনেকেই মনে করেন এই ভিসা পলিসি কার্যকর নেই। কার্যকর থাকুক কিংবা না থাকুক, এই ভিসা পলিসি যে কারণে করা হয়েছিল
যুক্তরাষ্ট্র সেটা ঘোষণা দিয়েছিল যে তারা সেটা কার্যকর করছে। খোঁজ খবর এটা যুক্তরাষ্ট্রের ভিসা পলিসির নীতির মধ্যে আছে, তারা কাদের ভিসা দেয় না সেটা তারা কখনো ঘোষণা করে না। তবে এটা তারা করে, এটা তারা বাংলাদেশে করতেও পারতো, আর করেনি বলে ভবিষ্যতে করবে না সেটা মনে করবারও কোনো কারণ নেই। যে তারা কতজনকে এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনলো এবং তারা কোন কোন পেশার, আমার ধারণা সেটা কখনো না কখনো তারা করবে। তবে আমরা খোঁজখবর নিলেই বিশেষ করে সরকারি কর্মকর্তাদের এবং বিভিন্ন এজেন্সির লোকজনের, কোনো কোনো রাজনৈতিক নেতা, ব্যবসায়ী নেতা, তাদের খোঁজখবর নিলেই আমরা জানতে পারবো চারপাশে, এবং সংখ্যাটা খুব কম নয়, যে কাদের ভিসা হচ্ছে না, কাদের ভিসা বাতিল হচ্ছে, কারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছে না, এটা আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি। যাই হোক, জেনারেল আজিজ ইতিমধ্যেই তার প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে দিয়েছেন নিষেধাজ্ঞার প্রেক্ষিতে, যেমনটা তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আপনাদের স্মরণ থাকবার কথা, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে আল জাজিরা টেলিভিশন একটি টকু ফিল্ম করেছিল মিস্টার জেনারেল আজিজের উপরে, যে তিনি কিভাবে সেনাপ্রধান থেকে দুর্নীতিগ্রস্ত হয়েছেন, দুর্নীতিকে বিস্তৃতি করবার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তার ভাইদের ভূমিকা কী, এবং সেই সময় তিনি একটা প্রতিক্রিয়া দিচ্ছিলেন। সেই প্রতিক্রিয়ার একই ভাষায় পুনর্ব্যক্ত করেছেন এই স্যাংশনের পরও, সেটা হচ্ছে যে এটা বাংলাদেশ সরকারকে হয়তো বিব্রত বা হেয় করবার জন্য করা হয়েছে। এবং মিস্টার আজিজের আরও অনেক কর্মকাণ্ডের কথা, এবং অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন ডকুমেন্টারিটি আল জাজিরে প্রচারিত হলো, তারপরে অনেককেই দেখলাম আমরা টি শার্ট পরে নানান ধরনের, ইভেন সোশ্যাল মিডিয়াতে যে উই প্রাইম মিনিস্টার্স মেন এরকম একটা প্রচারণা সবাই চালালেন। কিন্তু আসলে জেনারেল আজিজের দায় আমি কেন নিব? আপনি আওয়ামী লীগের কর্মী হতে পারেন, নেতা হতে পারেন, অবশ্যই প্রধানমন্ত্রীর বাংলাদেশে লক্ষ কোটি ভক্ত আছে, তারা কেন সেই দায় নেবেন? কিন্তু আমরা দেখলাম সেই জালে তারা জড়িয়ে পড়লেন, এবং জালে যে জড়িয়ে পড়েন এবং এইসব অসৎ লোককে, এইসব দুষ্ট প্রকৃতির মানুষজনকে কিভাবে রাষ্ট্র সহায়তা দেয়, সরকার সহায়তা দেয়, তারা আরও কিন্তু নমুনা আছে। জেনারেল, আপনারা জানেন যে জেনারেল আজিজের তিন ভাই অ্যাকচুয়ালি, আনিস, হারিস এবং জোসেফ, তাদেরকে সন্ত্রাসী বলা হয়, শীর্ষ সন্ত্রাসী বলা হয়। তারা বিদেশে আছেন, ওই ডকুমেন্টারির মধ্যেও তাদের কথা আমরা জানি, এবং তারা দণ্ডপ্রাপ্ত ছিলেন, এবং তাদের দণ্ড মওকুফ করে দেওয়া হয়েছে, এবং সরকারের দিক থেকে বলা হয়েছিল যে তাদেরকে যথাযথ প্রক্রিয়া তাদের দণ্ড মওকুফ করা হচ্ছে। দণ্ডপ্রাপ্ত একসময় মৃত্যুদণ্ড, পরে সেটাকে যাবজ্জীবন করা হয়। আসামি জেনারেল আজিজের ভাই জোসেফকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি, এবং সরকারের দিক থেকে বলা হয়েছে এগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে। এবং জেনারেল আজিজ যখন সেনাপ্রধান, আর তার দুই ভাইয়ের আগে আনিস এবং হারিসের দণ্ড মওকুফ করা হয় তার সেনাপ্রধান হবার 1 মাস আগে, এবং সেনাপ্রধান হবার পরে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমা পান। সো এগুলো খুব সহজেই অনুমেয়, এই যোগসূত্রগুলো আমরা কিন্তু সহজেই বের করতে পারি। বাংলাদেশে অনেকেই, যেটা বলছিলাম যে আমি অনেকেই হতাশ, কিছু হবে না, কিছু হচ্ছে না, এমনকি অনেকে এই তাও লাগিয়েছে যে যুক্তরাষ্ট্র কিছু করবে না, এমনকি অনেক বিশেষজ্ঞ, বিশেষ করে ভারতীয় বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রেরও কোনো বিশেষজ্ঞ এই কথা বলবার চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের এখন আসলে বাংলাদেশের ট্রেড, ইকোনমি এগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত, এবং অনেকেই বলছিলেন নির্বাচনের পরে যুক্তরাষ্ট্র সেই জায়গাটি মনোযোগ দিয়েছে। আমি জাস্ট একজনকে উদ্ধৃত করতে চাই, আসলে অন্যের কথা না বলাই ভালো, বাট তিনি যেহেতু আমার দীর্ঘকালের বন্ধু, মাইকেল কুগেলম্যান, আপনারা জানেন উড্রো উইলসন সেন্টারে তিনি কর্মরত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রচুর লেখালেখি করেন। বাংলাদেশেও তিনি এসেছিলেন, বাংলাদেশ নিয়ে নির্বাচনের আগে পরে প্রচুর কথা বলেছেন, লিখেছেন, এবং তিনিও একটা ওরকম ধারণার মধ্যে ছিলেন যে যুক্তরাষ্ট্রের আসলে এত কিছু করা ঠিক হবে না, চায়নাকে কন্টেন করতে হলে বাংলাদেশকে আসলে এইভাবে যেভাবে চাপ দিচ্ছে সে নির্বাচনের জন্য সেটা দেওয়া ঠিক হবে না, সেই ক্যাম্পেইনের মধ্যে তিনিও ছিলেন। তো আমার বন্ধু মাইকেল কুগেলম্যান এই স্যাংশন দেওয়ার পরে সেটা টুইটারে শেয়ার করেছেন, এবং শেয়ার করে নিজে একটা কমেন্ট লিখেছেন, আমি সেই কমেন্টটা উদ্ধৃত করতে চাই। Post Bangladesh election, we have seen the administration's public rhetoric on Bangladesh BD focus on a wider variety of issues like trade and climate trade beyond rights. But clearly, the rights and democracy promotion component of US policy has not disappeared, including the stick element. আমি এই জায়গাটাতে নজর দিতে চাই, এই যে স্টিক এলিমেন্টটা ডিসঅ্যাপিয়ার্ড হয়নি।
আমি আপনাদেরকে এর আগেও কয়েকবার বলেছি, আমি অন্যান্য পর্বগুলোতে আলোচনার সময় এবং আজকেও শুরুতে হয়তো বলেছিলাম যে যুক্তরাষ্ট্র একটা ক্যারট অ্যান্ড স্টিক পদ্ধতিতে চলতে চায় বাংলাদেশের ক্ষেত্রে। এই ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা, কারণ তাদের অনেক এনগেজমেন্ট আছে এখানে, পৃথিবীর অন্য যে কোনো দেশের চাইতে বেশি এনগেজমেন্ট আছে, তাদের স্বার্থ আছে, বাংলাদেশের স্বার্থ আছে। এখানে তারা বাংলাদেশের সঙ্গে কাজও করতে চাইবে, বাংলাদেশের স্বার্থ দেখবার চেষ্টা করবে, নিজের স্বার্থ আদায় করবার চেষ্টা করবে। একই সঙ্গে কাজ না হলে তারা স্টিকটা ব্যবহার করবে, এবং যেটা হলো জেনারেল আজিজকে নিয়ে, সেটা সেই স্টিকের একটা পার্ট। এখন আমি অন্য আর বেশি কথা বাড়াতে চাই না, আজকে শেষই করে ফেলতে চাই, কিন্তু তার আগে সিগনিফিক্যান্ট আরও দু একটা তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই। যেমনটা আমি বলছিলাম যে ওই যে ফাইভ আইজের কথা বললাম আমি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, তারা এক সূত্রে একসঙ্গে চলে। আজকেই বাংলাদেশ সফরে এসেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী, এবং পেনি ওং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুদিনের সফরে এসেছেন, এবং তার এই সফরকে মাথায় রেখে অস্ট্রেলিয়ার একজন প্রভাবশালী সিনেটর, তার কথা আমি আগেও বলেছি, ডেভিড শুব্রিজ, তিনি একটা বিবৃতি দিয়েছেন বা টুইট করেছেন, এবং এই টুইটে তিনি লিখছেন, পররাষ্ট্রমন্ত্রী ওং যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, তাই আমি তাকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং ভয়ঙ্করভাবে পরিচালিত জানুয়ারির নির্বাচন বিষয়ে তার সহপক্ষদের সম্পৃক্ত করবার জন্য অনুরোধ করছি, যা কিনা আমি গত ফেব্রুয়ারিতে উত্থাপন করেছিলাম। আপনাদের স্মরণ থাকার কথা, এবং আমি আলোচনা আগে করেছি যে অস্ট্রেলিয়ান গ্রিনস দলের এই নেতা ডেভিড শুব্রিজ সবসময় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে সোচ্চার ছিলেন। 7ই জানুয়ারির নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন যে বাংলাদেশের নির্বাচন অবাধ নয়, এটি সুষ্ঠু নির্বাচনও নয়, যে নির্বাচন সুষ্ঠু নয় সেই নির্বাচনের মিথ্যা ফলাফল যাই হোক না কেন তাতে তাকে বিশ্বের স্বীকৃতি দেয়া উচিত নয়। এটা গেল একটা দিক, এবং চাপের আরও নানা দিক, যেমন ধরেন গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট এটা বেরিয়েছে, সেটাতে বাংলাদেশকে ক্যাটাগরাইজ করা হয়েছে ক্রাইসিস কান্ট্রি হিসেবে। 100-র মধ্যে বাংলাদেশ পেয়েছে 12। গ্লোবাল এক্সপ্রেশন রিপোর্ট 2024 বেরিয়েছে মাত্র, এবং আর্টিকেল 19 এটা আজকেই বের করেছে। এর আগে 5টা ক্যাটাগরি, ক্রাইসিস হচ্ছে 0 থেকে 19 যারা, হাইলি রেস্ট্রিক্টেড 20 থেকে 39, রেস্ট্রিক্টেড 40 থেকে 59, লেস রেস্ট্রিক্টেড 60 থেকে 79, এবং ওপেন হচ্ছে 80 থেকে 100। সো ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটা ক্রাইসিসের মধ্যে আছে। কয়েকদিন আগেই অস্ট্রিয়ান সেন্টার ফর কান্ট্রি অফ অরিজিন অ্যান্ড রিসার্চ ডকুমেন্টেশন আরেকটা পাবলিকেশন প্রকাশিত হচ্ছে, দীর্ঘ ভলিউম, বাংলাদেশ সিওয়াই কম্পাইলেশন, বাংলাদেশের এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, হিউম্যান রাইটস, লেবার রাইটস, পলিটিক্স, ইলেকশন, ডেমোক্রেসি, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই সব নিয়ে কয়েক পৃষ্ঠার বেশ কয়েকটা মোটা ভলিউমের একটা রিপোর্ট, সমস্ত কিছু নেগেটিভ। সো আমি যেটা বলবার এবং বোঝাবার চেষ্টা করছি যে আমরা পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো আমাদের দরকার, এবং আমরা সবাই মিলে সেটা করতে হবে। ক্ষমতায় যারা আছেন তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, ক্ষমতার বাইরে যারা আছেন তাদের নিয়েই সেটা করতে হবে। ফুটনোট হিসেবে আমি জাস্ট দুটো লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একটা প্রবণতা লক্ষ্য করছি নির্বাচনের পর থেকেই, যে আমাদের অনেকের পুরো ক্ষোভটা ভারতের উপর গিয়ে পড়েছে। ভারতের উপরে আমাদের ক্ষোভের সঙ্গত কারণ আছে। অনেক ক্ষেত্রে ভারত আমাদেরকে আন্ডারমাইন করে, আমাদের ডেমোক্রেটিক প্রসেসকে আন্ডারমাইন করেছে, শুধুমাত্র নিজের স্বার্থ দেখেছে, আমাদের স্বার্থ তারা দেখে না। মুখে মুখে দেখে, কাজে আসলে সেই অর্থে দেখে না। আমাদের বর্ডারে কিলিং হয়, ট্রেড গ্যাপ, পানির হিস্সা পাই না, এই সমস্যাগুলো আছে, এই ক্ষোভ আমারও আছে। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, এই ভারতকে ঠেকাতে গিয়ে আমি দেখছি একটা প্রবণতা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে কোনো মিডিয়ার মাধ্যমে, কোনো মিডিয়া এই জায়গায় ভূমিকা পালন করছে, কোনো থিঙ্ক ট্যাঙ্ক এই জায়গায় ভূমিকা পালন করছেন, এবং রাজনৈতিক শক্তিগুলোর কোনো অংশ ভূমিকা পালন করছেন। তারা এখন চীনকে বড় করে দেখাতে চাইছেন।
এবং আমেরিকানদেরকেও পশ্চিমাদেরকেও গালাগালি করছেন। কিন্তু আমি 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 মনে করি আমাদের স্বার্থ আমাদের দেখা উচিত, এবং সেই স্বার্থ দেখতে হলে আমার স্বার্থ কিন্তু পশ্চিমের সঙ্গেই, সেটা চীনের সঙ্গে, ভারতের সঙ্গে, রাশিয়ার সঙ্গে নয়। ভারতকে আমি অস্বীকার করতে পারবো না, সে আমার প্রতিবেশী দেশ, তার সঙ্গে আমার একটা উইন উইন সিচুয়েশনে থাকতে হবে, মাথা উঁচু করে তার সঙ্গে বার্গেন করতে হবে এবং সেই ক্যাপাসিটি আমাকে অর্জন করতে হবে। কিন্তু ভারতকে ঠেকাতে গিয়ে চীনকে এখানে জায়গা দেওয়া মানে হচ্ছে, এবং যারা এটা করছেন এখন তারা আবার গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে করছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গত কয়েক বছর ধরে আছেন, তারা এটা করে চীনকে সামনে নিয়ে আসতে চাইছেন মানে হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, চীন কিন্তু কোনোদিন গণতন্ত্র চাইবে না। চীন সব দেশে, চীনের যারা বন্ধু সব অগণতান্ত্রিক দেশ, কারণ যেখানে অটোক্রেসি থাকে, যে রাষ্ট্র টোটালিটেরিয়ান, সেখানে তার ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়। কোনো গণতান্ত্রিক দেশে যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে, ট্রান্সপারেন্সি থাকে, সেখানে সেটা সম্ভব নয়। আপনি আজকে হয়তো পশ্চিম কোনো ভূমিকা রাখছে না, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখছে না, কিন্তু আমাদের সংগ্রাম যদি আমরা করতে পারি, আমাদের সংগ্রাম যদি মাঠে থাকে, সেটা তারা আমাদেরকে সময় মতো অবশ্যই সহযোগিতা করবে। এবং ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে সব কথা বাদ দিল, অর্থনীতি সহ অন্যান্য ক্ষেত্রে তারাই আমাদের সবচেয়ে বড় পার্টনার, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের বাইরে গিয়ে, এই ডেমোক্রেটিক ভ্যালুজের বাইরে গিয়ে পশ্চিমাদের, তার মিত্রদের কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সুযোগ নেই। তারা ভ্যালু বেসড রাষ্ট্র, সোসাইটি এটা যেমন চায়, ভ্যালু বেসড ওয়ার্ল্ড অর্ডার চায়, তারা রুলস বেসড অর্ডার চায়, ওয়ার্ল্ড অর্ডার চায়, দেখতে চায়। এবং সে জায়গায় আমাদের আসলে তাদের সঙ্গেই থাকবে। অবশ্যই তাদের আমাদের সম্পর্কে নানা সমালোচনা আছে, তারা অনেক জায়গায় অনেক ন্যায্য কাজ করে না, অন্যায় করে, সেগুলো আমরা ক্রিটিসাইজ করবো। কিন্তু দিন শেষে আমাকে আমার স্বার্থ দেখতে হবে, আমার দেশের স্বার্থ দেখতে হবে। সেটা দেখতে হলে আমাকে যে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্র, ওই যে ফাইভ আইজের কথা বললাম, ইউরোপিয়ান, তাদেরকে আমাদের কাছাকাছি টেনে রাখতে হবে। তাদেরকে হোস্টাইল করার কোনো মানে হয় না। ভারতের সঙ্গে আমার বার্গেন করতে হবে, লড়াই করতে হবে, সবই করতে হবে, কিন্তু ভারত আমাকে অস্বীকার করতে পারবে না। আমিও ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারি, বাংলাদেশ পারে সেটা, আবার ভারত আমাদের জন্য পারে। কাজে আমাদের একটা বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদের লড়াইগুলো চালিয়ে যেতে হবে, আমাদের স্বার্থগুলো আদায় করতে হবে। কিন্তু তার জন্য চীন রাশিয়াকে সামনে নিয়ে আসতে হবে। আমি অবশ্যই বলবো যে চীন রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আমরা রাখবো, তাদের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক হবে, কিন্তু তার মানেই নয় আমি যদি রাজনীতি, গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকারের প্রশ্ন তুলি, তাহলে তাদেরকে পর করে এখানে এনে তাদের ফুটপ্রিন্ট তৈরি করে দেবার কাজটা কিন্তু কোনো গণতন্ত্র মানুষের হতে পারে না। দিন শেষে এটাই আমার মূল কথা, এবং দিনের শুরুতেও এই কথা দিয়ে আমি দিন শুরু করতে চাই। সবাই সেটা মাথায় রাখবেন, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আমরা আছি, সেই সংকট আমাদের কাটাতে হবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে, কূটনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিক শক্তিতে বলীয়ান হতে হবে। এগুলোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগোবো সবাই মিলে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।